বাংলাদেশের ময়নামতি, বিহারের নালন্দা আর ত্রিপুরার পিলাক, এই তিনটি জায়গার মধ্যে কি মিল রয়েছে? একসময় এই তিনটি অঞ্চল ছিল বৌদ্ধ সভ্যতার গুরুত্বপূর্ণ কেন্দ্র, কিন্তু আজ আমরা যে ত্রিপুরাকে চিনি সেই ত্রিপুরা হচ্ছে পাহাড়, বন আর উপজাতীয় সংস্কৃতি অথবা বাঙালি উপজাতি সংস্কৃতির এক মিশ্র মেলবন্ধন। সেই ত্রিপুরায় বৌদ্ধ ধর্ম কোথা থেকে এলো? কারা এই ধর্মকে আশ্রয় দিয়েছিলেন ত্রিপুরায়? আর হাজার বছরের সেই ইতিহাসের প্রমাণ আজও মাটির নিচে লুকিয়ে আছে কোথায়? সবাইকে নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি আইকিউ। ত্রিপুরার ইতিহাসে বৌদ্ধ ধর্মের বিস্তার। ত্রিপুরার ইতিহাসে বৌদ্ধ ধর্ম কতটুকু বিস্তৃত হয়েছিল, কোন কোন জায়গাতে বর্তমানে কি কি নিদর্শন রয়েছে, প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করব। Sometimes the ruins burials under the soil tell a bigger story than written history itself. আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব ত্রিপুরার বৌদ্ধ ইতিহাসের সেই বিস্মৃত অধ্যায়, যেটা কোনো বইয়ের মধ্যে উল্লেখ করা হয়নি। ত্রিপুরায় বৌদ্ধ ধর্মের প্রবেশ কখন হয়েছে? প্রথমেই জানা দরকার ত্রিপুরায় বৌদ্ধ ধর্মের প্রবেশ ঠিক কখন হয়েছিল। উত্তর পূর্ব ভারতের সংঘটিত বৌদ্ধ চর্চার প্রাচীনতম নিদর্শন পাওয়া যায় খ্রিস্টীয় প্রথম কয়েক শতাব্দীতে। প্রথমে আসামে, পরে ধীরে ধীরে এই প্রভাব পৌঁছে যায় ত্রিপুরা এবং বর্তমান বাংলাদেশের অঞ্চলে। তবে ত্রিপুরায় বৌদ্ধ ধর্মের প্রকৃত ও সংঘটিত বিস্তার ঘটে অনেক পরে। ঐতিহাসিকদের মধ্যে নবম শতাব্দী নাগাদ ত্রিপুরায় বৌদ্ধ ধর্ম হিন্দু ধর্মের পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ ধর্ম হিসাবে প্রতিষ্ঠা লাভ করেছিল। কিন্তু কেন নবম শতাব্দী? এর পেছনে ছিল রাজনৈতিক ও রাজকীয় পৃষ্ঠপোষকতা। আমরা জানি চন্দ্রবংশীয় রাজা সুবর্ণচন্দ্রের সময় থেকেই এই বংশের রাজারা বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। রাজা যখন কোনো ধর্ম গ্রহণ করেন তখন সেই ধর্ম দ্রুত সমাজে ছড়িয়ে পড়ে। মঠ তৈরি করা হয়, বিহার গড়ে উঠে, বৌদ্ধ ভিক্ষুরা আসেন, ধর্মীয় শিক্ষার বিস্তার লাভ ঘটে। ঠিক এই কারণেই নবম শতাব্দী থেকে দ্বাদশ শতাব্দী পর্যন্ত ত্রিপুরায় বৌদ্ধ ধর্মের বিস্তার অব্যাহত ছিল। রিলিজিয়ন স্প্রেড নট অনলি থ্রু ফেথ বাট অলসো থ্রু রয়্যাল পাওয়ার অ্যান্ড ট্রেড রুটস। ঠিক এই কারণেই নবম শতাব্দী থেকে দ্বাদশ শতাব্দী পর্যন্ত ত্রিপুরায় বৌদ্ধ ধর্মের বিস্তার অব্যাহত ছিল। এই প্রসঙ্গে একটা কথা উল্লেখ করতে হয়, রিলিজিয়ন স্প্রেড নট অনলি থট অ্যান্ড ফেথ বাট অলসো থট, রয়্যাল পাওয়ার অ্যান্ড ট্রেড রুটস। এই সময় ত্রিপুরায় শুধুমাত্র একটি সীমান্তবর্তী অঞ্চল ছিল না, এটি ধীরে ধীরে পরিণত হচ্ছিল এক সাংস্কৃতিক মিলন ভূমিতে। বৌদ্ধ ধর্ম এলো কোথা থেকে? এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ত্রিপুরায় বৌদ্ধ ধর্ম এলো কোন পথে? প্রত্নতাত্ত্বিক গবেষণায় দেখা যায় সমগ্র উত্তর পূর্ব ভারতে বৌদ্ধ ধর্মের প্রসার ঘটেছিল মূলত কয়েকটি বিশাল কেন্দ্র থেকে, যেমন বাংলাদেশের পাহাড়পুর ও ময়নামতি, বিহারের নালন্দা, বিক্রমশিলা ও বোধগয়া এবং পশ্চিমবঙ্গের জগজীবনপুর। অর্থাৎ ত্রিপুরা কোনো বিচ্ছিন্ন ভূখণ্ড ছিল না, এটি ছিল এক বিশাল আন্তর্জাতিক বৌদ্ধ সংস্কৃতির নেটওয়ার্কের অংশ। বাংলা থেকে আগত বৌদ্ধ ধর্মাবলম্বী এবং বৌদ্ধ ধর্মের প্রভাব। বাংলাদেশের কুমিল্লা, ময়নামতি এবং নোয়াগাঁও পাহাড়পুর ছিল মহাযান বৌদ্ধ ধর্মের দুটি বিশাল কেন্দ্র। পাহাড়পুরের সোমপুর মহাবিহার প্রতিষ্ঠা করেছিলেন পাল সম্রাট ধর্মপাল। এটি শুধু একটি বিহার ছিল না, এটি ছিল পুরো দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ বৌদ্ধ শিক্ষা কেন্দ্র। সেখান থেকে বৌদ্ধ ভিক্ষু, শিল্পী ও পণ্ডিতেরা বিভিন্ন অঞ্চলে যেতেন। ত্রিপুরাও এই প্রভাব থেকে বাদ পড়েনি। ময়নামতি ছিল ত্রিপুরার একেবারে পাশেই, ফলে খুব স্বাভাবিকভাবে সেখানকার বৌদ্ধ সংস্কৃতি ও শিল্প, ধর্মীয় চর্চা ত্রিপুরায় প্রবেশ করে। ময়নামতি ও পিলাককে একই ধরনের টেরাকোটার ফলকের বিস্তার দেখা যায়। ময়নামতি ও পিলাক টেরাকোটা শিল্পের জন্য বিখ্যাত। আর এই মিল কখনো কোনো কাকতালীয় নয়, এটি প্রমাণ করে দুটি অঞ্চলের মধ্যে সরাসরি সাংস্কৃতিক যোগাযোগ ছিল। এবার আসছি আরাকান ও মায়ানমার থেকে আগত বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রভাব। ত্রিপুরায় বৌদ্ধ ধর্মের বিস্তারের আরেকটি বড় উৎস ছিল আরাকান এবং বর্তমান মায়ানমার অঞ্চল। পিলাক ছিল পূর্ব বাংলা, ত্রিপুরা ও আরাকানের সংযোগস্থলে অবস্থিত এক গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক কেন্দ্র।
আরাকান অঞ্চলে তখন শক্তিশালী বৌদ্ধ সংস্কৃতি গড়ে ওঠে। সেখান থেকে বৌদ্ধ শিল্পী, ব্যবসায়ী ও ভিক্ষুরা ত্রিপুরায় আসতেন। আর আমরা আগের ইতিহাসে দেখেছি আরাকান থেকে বিতাড়িত চন্দ্রবংশীয়দের একাংশ ত্রিপুরা অঞ্চলে এসে আশ্রয় নিয়েছিলেন। তাদের সাথেও বৌদ্ধ ধর্ম ও সংস্কৃতির প্রবেশ ঘটেছিল। ত্রিপুরা ওয়াজ নট আইসোলেটেড ডিউরিং দ্যাট টাইম, ইট স্টুড অ্যাট দ্য ক্রস রোডস অফ সিভিলাইজেশন। তাহলে এবার আসছি প্রমাণ কোথায় এবং প্রত্নতাত্ত্বিক নিদর্শন কোথায় যে ত্রিপুরাতে বৌদ্ধ ধর্মের প্রচার প্রসার হয়েছিল। এতক্ষণ ইতিহাসের কথা হলো, এবার আসা যাক বাস্তব প্রমাণ। ত্রিপুরায় বৌদ্ধ ধর্মের অস্তিত্বের সবচেয়ে বড় প্রমাণ এবং প্রত্নতাত্ত্বিক নিদর্শন হলো পিলাক এবং বক্সনগর। ত্রিপুরা বৌদ্ধ ইতিহাসের হৃদয় পিলাক দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়া মহকুমায় অবস্থিত। প্রায় 3 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই প্রত্নস্থল 8ম থেকে দ্বাদশ শতাব্দীতে অসংখ্য নিদর্শন নিয়ে দাঁড়িয়ে আছে। পিলাকে কি কি পাওয়া গেছে? এখানে পাওয়া গেছে স্তূপ, বৌদ্ধ মঠের ধ্বংসাবশেষ, বৌদ্ধ মূর্তি, বোধিসত্ত্বের ভাস্কর্য, হিন্দু দেবদেবীর মূর্তি। এই মিশ্রণটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি প্রমাণ করে ত্রিপুরায় বৌদ্ধ ও হিন্দু ধর্ম পাশাপাশি সহাবস্থান করছিল। সংঘাত নয়, এখানে ছিল সাংস্কৃতিক সমন্বয়। পিলাক শিব, সূর্য, বৈষ্ণব ও মহিষাসুর মর্দিনীর মূর্তির পাশাপাশি বৌদ্ধ মূর্তিরও একটা আবাসস্থল, অর্থাৎ একই অঞ্চলে 2 ধর্মের শিল্প ও স্থাপত্য পাশাপাশি বিকশিত হয়েছে। পিলাক রিপ্রেজেন্ট coexistence where Buddhism and Hinduism evolved side by side. পিলাকের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এর টেরাকোটা ফলক। এই ফলকগুলিতে বৌদ্ধ কাহিনী, পৌরাণিক দৃশ্য এবং তৎকালীন সমাজ জীবনের চিত্র ফুটে উঠেছে। এগুলি শুধু ধর্মীয় নিদর্শন নয়, এগুলো সেই সময়ের মানুষের জীবনযাত্রার দলিল। কি কি আবিষ্কৃত হয়েছে? 1927 সালের প্রথম দিকে পিলাকে প্রত্নতাত্ত্বিক খনন কার্য শুরু হয়। তারপর থেকে ধাপে ধাপে অসংখ্য গুরুত্বপূর্ণ নিদর্শন উদ্ধার করা হয়েছে এবং আজও সেখানে গবেষণা চলছে। প্রতিবার নতুন কিছু আবিষ্কার ত্রিপুরার ইতিহাসকে আরো সমৃদ্ধ করছে। এবার আসছি বক্সনগর, ত্রিপুরার প্রাচীনতম বৌদ্ধ কেন্দ্র। বক্সনগরকে ত্রিপুরার অন্যতম প্রাচীন বৌদ্ধ প্রত্নস্থল হিসাবে ধরা হয়। এখানে খনন কার্যে 7ম থেকে দ্বাদশ শতাব্দীতে বৌদ্ধ স্থাপত্যের নিদর্শন পাওয়া গেছে। বিশেষ করে স্তূপ ও বিহারের ধ্বংসাবশেষ আবিষ্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ স্তূপ হলো বৌদ্ধ ধর্মের প্রধান স্থাপত্য। স্তূপের উপস্থিতি মানে সেখানে বৌদ্ধ ধর্মীয় কার্যকলাপ ছিল। ঐতিহাসিকদের মতে সমতটের খড়গ বংশের সময় এই অঞ্চলে বৌদ্ধ সংস্কৃতির বিকাশ ঘটে, অর্থাৎ ত্রিপুরার বৌদ্ধ ইতিহাস আরো প্রাচীন এবং গভীর। কোন রাজারা বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষকতা করেছিলেন? এত বড় বৌদ্ধ সভ্যতা নিজে নিজে গড়ে ওঠেনি, এর পেছনে ছিল রাজকীয় পৃষ্ঠপোষকতা। চন্দ্রবংশীয় রাজারা ছিলেন ত্রিপুরা বৌদ্ধ ধর্ম বিস্তারের অন্যতম পৃষ্ঠপোষক। বিশেষ করে সুবর্ণচন্দ্রের সময় থেকে এই বংশের বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষকতার অনেক প্রমাণ পাওয়া যায়। এরপর বৌদ্ধ বিহার, স্তূপ ও শিল্পকলার বিকাশ দ্রুত হতে থাকে। চন্দ্রবংশের শাসন পূর্ব বাংলা এবং ত্রিপুরা অঞ্চলে মহাযান বৌদ্ধ সংস্কৃতিকে শক্তিশালী করে। এবার আসছি পাল বংশের প্রভাব। পাল সম্রাটরা ছিলেন ভারতীয় ইতিহাসের সবচেয়ে বড় বৌদ্ধ পৃষ্ঠপোষকদের মধ্যে অন্যতম। ধর্মপাল এবং দেবপালের সময় নালন্দা, বিক্রমশিলা, পাহাড়পুরের মতো বিশাল শিক্ষা কেন্দ্র গড়ে ওঠে। এই কেন্দ্রগুলো বৌদ্ধ শিক্ষার প্রধান কেন্দ্র হিসাবে প্রতিভাত হতে থাকে। ফলে পাল বংশের সাংস্কৃতিক প্রভাব ত্রিপুরায় গভীরভাবে পৌঁছায়। মগ জনগোষ্ঠীর এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। মগ জনগোষ্ঠীও ত্রিপুরায় বৌদ্ধ ধর্ম বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা মূলত আরাকান অঞ্চলের আদিবাসী ছিল। পরবর্তীকালে ত্রিপুরায় এসে তারা বৌদ্ধ ধর্ম সংস্কৃতিকে আরো শক্তিশালী করে তোলে। আর ত্রিপুরার নিজের ভূমিকা এখানে যথেষ্ট ছিল।
ত্রিপুরা কি শুধু বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিল নাকি নিজেও এই ধর্মের বিস্তারে অবদান রেখেছিল? ত্রিপুরা ছিল একটি গুরুত্বপূর্ণ সংযোগকারী কেন্দ্র। পশ্চিমে বাংলাদেশ, পূর্বে আরাকান ও মায়ানমার, আর এই দুই অঞ্চলের মাঝামাঝিতে ছিল ত্রিপুরা। বৌদ্ধ ভিক্ষুরা যাতায়াত করতেন ত্রিপুরার পথ ধরে। ব্যবসায়ীরা আসতেন, শিল্পীরা আসতেন, সংস্কৃতি প্রবাহিত হতো। ফলে ত্রিপুরায় ধীরে ধীরে বৌদ্ধ সংস্কৃতির বিস্তার ঘটতে থাকে একটা করিডোর হিসাবে। পিলাক অঞ্চল নবম শতাব্দীতে বৌদ্ধ কার্যকলাপের একটি প্রধান কেন্দ্র হয়ে ওঠে। আজও প্রতি বছর পিলাকে উৎসব পালিত হয় এবং সেখানে নেপাল, তিব্বত, জাপান, দক্ষিণ পূর্ব এশিয়া থেকে বহু বৌদ্ধ পর্যটক এখানে আসেন। এটি প্রমাণ করে ত্রিপুরা বৌদ্ধ ঐতিহ্য আজও আন্তর্জাতিক গুরুত্ব বহন করছে। তাহলে এই ছিল ত্রিপুরাতে বৌদ্ধ ধর্ম গড়ে ওঠার একটা সংক্ষিপ্ত বর্ণনা। পরবর্তী সময়ে পিলাক এবং বক্সনগরের বিস্তারিত আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। নমস্কার। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর ত্রিপুরা সম্পর্কে জানতে, উত্তর পূর্ব ভারত সম্পর্কে জানতে, ইতিহাসের বিভিন্ন খুঁটিনাটি বিষয় জানতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।